Hi friends, welcome back to my channel. Myself RAJYASHREE BANERJEE from BANKURA SAMMILANI Medical College and Hospital. আজকে আমরা পড়ব কনসেন্ট্রেশন অফ ইউরিন, অর্থাৎ ইউরিন কনসেন্ট্রেশনের জন্য হচ্ছে আমাদের দুটো মেকানিজম লাগে, যার মাধ্যমে আমরা মেডুলারি ইন্টারস্টিশিয়ামের হচ্ছে অসমোটিক গ্রেডিয়েন্টটা সৃষ্টি করি এবং তার ফলে ইউরিনের কনসেন্ট্রেশন হয়। এর ফলে কি হয়, আমাদের ইউরিনটা কনসেন্ট্রেট হয়। মানে যখন মনে করো তুমি মরুভূমিতে আছো তখন তোমার দেখবে ইউরিনটা অনেক কনসেন্ট্রেট থাকবে, মানে বডির ওয়াটার প্রয়োজন। আবার যখন মনে করো অনেক ওয়াটার খাচ্ছ তখন হচ্ছে আমাদের ইউরিনটা ডাইলিউট হয়ে যাচ্ছে। এই যে কনসেন্ট্রেশন অফ ইউরিন হচ্ছে, এটা কি প্রসেসে হচ্ছে সেটা আমরা দেখবো আজকে, এবং তার যে ইম্পর্টেন্ট যে প্রসেসগুলো খালি সেগুলোই আমরা পড়বো, কারণ এটা আমাদের চলছে পুরো পরীক্ষার আগে আমরা কি কি পড়বো সেটা নিয়ে। তো এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এই দুটোই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর হচ্ছে রোল অফ ইউরিয়াটাও আমরা পড়ে নেব, মানে কিভাবে আমাদের মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যে অসমোটিক গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে সেটা পড়বো। সেটাতে দুটো প্রসেস, ফার্স্ট হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে রোল অফ ইউরিয়া। তারপর হচ্ছে সেই যে গ্রেডিয়েন্টটা তৈরি হলো সেটাকে মেনটেন করছি কী করে, সেখানে হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। বোঝা গেল? এরপর আমরা ওয়াটার রিঅ্যাবজর্পশন অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, তারপর আমরা একটু ডাইইউরেসিস পড়বো এবং তারপর অসমোটিক ডাইইউরেসিস পড়বো। অর্থাৎ মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, মাল্টিপ্লায়ার আর হচ্ছে ডাইইউরেসিস। ডাইইউরেসিসের মধ্যে অসমোটিক ডাইইউরেসিস তিনটে জিনিস কিন্তু পড়তেই হয়। তো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন যদি ফার্স্টেই বলি, সেখানে কি বলছে, আমরা খাতা দেখে পড়াই, সেখানে কি বলছে, as we go from cortex to medulla, there will be gradual increase in osmotic gradient in medulla. At the cortex, the osmotic gradient 300 osmol per kg. আচ্ছা, এটা মিলি অসমোল হবে, এখানে আমি সবেতেই অসমোল লিখেছি, এগুলো মিলি অসমোল হবে, এটা ভুল হয়ে গেছে। At the medulla, osmotic gradient it will be gradually 600, 900, 1200 milli osmol per kg. This gradient is known as medullary interstitium gradient. বোঝা গেল আমি কি বললাম? খুবই সহজ ভাষায় লেখা। The gradient is formed by counter current multiplier, urea absorption, role of urea. This gradient is maintained by counter current exchanger, যেটা আমি বললাম। অর্থাৎ কি একটা গ্রেডিয়েন্ট আছে এবং কোথায় কি সেটা হচ্ছে আমি বললাম, এবং গ্রেডিয়েন্টটা কিভাবে তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে আমাদের মেনটেন হচ্ছে। এবার আসছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, সেখানে কি কি বলছে আমি দেখো, পুরো যেটা আমি লিখেছি ফ্লো চার্টটা আমি নিজেই লিখেছি, তো সেই জন্য মানে পড়ে নিয়ে আমি নিজে লিখেছি, সেই জন্য আমি পুরো ফ্লো চার্টটা পড়ে যাব, তোমরা চোখ বন্ধ করে শোনো, দেখো বুঝতে পারো কি হচ্ছে। দেখো, the limb of loop of Henle goes upward, means one is descending limb, another is ascending limb, and two limb is connecting by a U-loop structure. That's why in the Henle's loop, the flow of the filtrate is also opposite, and this opposite flow in the two limb known as counter current system. তাহলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারে আমি ফার্স্টেই বললাম যে আমাদের হেনলিস লুপে যে দুটো লিম্ব আছে সেই দুটো লিম্ব একটা অ্যাসেন্ডিং এবং একটা হচ্ছে ডিসেন্ডিং, মানে দুটো দুদিকে, এবং মাঝে একটা ইউ লুপ স্ট্রাকচার দিয়ে সেটা কানেক্ট করা আছে। ফলে কি হয়, যখন ফ্লুইডটা তার মধ্যে ফ্লো করে একটা লিম্ব দিয়ে নিচের দিকে নামে, একটা লিম্ব দিয়ে ওপর দিকে ওঠে, এই যে দুটো ডাইরেকশনে যাচ্ছে, এইটাকেই বলছি কাউন্টার কারেন্ট মেকানিজম। Descending limb of loop of Henle impermeable to solute, permeable to solvent, অর্থাৎ সলভেন্টটাকে পারমিয়েবল কিন্তু ইমপারমেবল টু সলিউট। আর অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি পারমিয়েবল টু সলিউট, ইমপারমিয়েবল টু ওয়াটার অর সলভেন্ট। এবার হচ্ছে আসল জিনিসটা আমাদের শুরু হয়েছে যে কিভাবে হচ্ছে। ফার্স্টে আমরা বলে নিলাম কাউন্টার কারেন্ট কাকে বলে সিস্টেম, এবং তারপর কোনটা কিসে পারমিয়েবল সেটা আমি বলে নিলাম। এবার হচ্ছে দেখো, উই কনসিডার, চোখ বন্ধ করে শুনে যাও পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে। উই কনসিডার ফার্স্টলি দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট ইজ অ্যাবসেন্ট ইন দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। মেডুলারি ইন্টারস্টিশিয়ামে কোনো রকম অসমোটিক গ্রেডিয়েন্ট নেই। Means in all region of the medullary interstitium osmotic gradient is, osmotic মানে যে tension is 300 milliosmol per kg, which is normal plasma osmotic value. বোঝা গেল? ফিল্ট্রেট এন্টার্স পিসিটি, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো জিএফ, এবং তারপরে কি হলো, সেখানে ফিল্ট্রেটটা পিসিটিতে এন্টার করলো। হিয়ার দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড সলিউট হ্যাপেন্স আইসোটোনিক্যালি পুরো পিসিটিতে হচ্ছে আমাদের ওয়াটার এবং সলিউট হচ্ছে অ্যাবজর্ব হলো।
That's why the fluid osmolality remains same, means 300 milliosmol per kg at the end of the PCT. Filtrate enter descending limb of loop of Henle. এটা descending হবে. As firstly filters goes, no absorption occur. কোনো রকম absorption হলো না. In descending limb of loop of Henle, it goes through hairpin structure of the Henle's loop, enters ascending limb. Here, through Na plus K plus 2Cl minus transporter, sodium, potassium Cl minus ion get absorbed from lumen to epithelial cells. এবারে absorbed হয়ে গেল. From lumen, it also goes to the medullary region. মানে সেলসে গেল, তারপর মেডুলাতে চলে গেল. As solute enters to the medulla, osmolality will be increased in the medulla. এবার মেডুলাতে হচ্ছে যেটা 200 ছিল সেটা কি হলো 400 অসমোল হয়ে গেল. A gradient will produce between lumen of thick ascending limb of loop of Henle and medulla. তো একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, এখানে 200 আর এখানে হচ্ছে 400 হয়ে গেল, ফলে সেটা হচ্ছে 200 অসমোল পার কেজির একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো. Lumen fluid become hypotonic. Lumen fluid থেকে হচ্ছে সলিউট চলে গেল, সেটা হাইপোটোনিক হয়ে গেল. And medullary interstitium become hypertonic as solute absorption is not followed by H2 absorption. ফার্স্টে আমরা বলে দিয়েছি যে H2 absorption কিন্তু এখানে হয় না, শুধুমাত্র সলিউট অ্যাবজর্পশন হবে, যেটা অ্যাসেন্ডিং লিম্ব আমরা বলে দিয়েছি. ফলে কি হচ্ছে যে সলিউট হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে কিন্তু ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে না, এই কারণে যে লিউমেনটা ছিল সেটা হাইপোটোনিক হয়ে যাচ্ছে আর যেটা মেডুলা ছিল সেটা হাইপারটোনিক হয়ে গেল. Again when fresh filter, এটা আবার হচ্ছে এবার আরেকবার হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো, ফলে আবার ফ্রেশ ফিল্টার হচ্ছে enter into descending limb. Water will be reabsorbed from this fluid and goes to medulla. That's why the fluid in this limb become hypertonic than before and isotonic to the medullary interstitium. এবারে মনে করো পিসিটি থেকে যখনই হচ্ছে এই ডিসেন্ডিং লিম্বে এলো তখনই কি দেখলো যে আমাদের মেডুলা, ওর পাশেই তো মেডুলা আছে, এরকম হয়ে তো এরম ভাবে যায়, তো এখান থেকে এখানে এসছে, ফলে এখানে মেডুলার অসমোটিক গ্রেডিয়েন্ট আছে, অসমোটিক টেনশন যেটা প্রেশার বলছি, অসমোলালিটিটা বেশি আছে. এই যখন এবার ফিল্টারটা এলো দেখলো এখানে অসমোলালিটি বেশি এবং এর হচ্ছে ওয়াটার হচ্ছে রিঅ্যাবজর্পশন করতে পারে, মানে ওয়াটার যেতে পারে, সলিউট যেতে পারে না. তো আমার তো এখানে ওয়াটারের দরকার, তো ওটা কি করলো তখন এই যে নতুন ফিল্টারটা হলো এটা থেকে ওয়াটারটাকে টেনে নিল, ফলে কি হলো এই যে ফিল্টারটা ছিল সেখানে হাইপারটোনিক হয়ে গেল আর মেডুলারি যে ইন্টারস্টিশিয়ামটা ছিল সেটা আস্তে আস্তে একটু ডাইলিউট হয়ে হাইপোটোনিক হয়ে গেল. সেটাই বলছে water will be reabsorbed from this fluid and goes to the medulla. That's why the fluid in this limb become hypertonic than before. আগের থেকে হাইপারটোনিক হয়ে গেল এবং আইসোটোনিক টু দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম, অর্থাৎ দুটোর আইসোটোনিক যেতে হয় মেডুলারি ইন্টারস্টিশিয়াম এবং এই লিউমেনের ফ্লুইডটা, তাই জন্যই কিন্তু ওয়াটারটা গেল, ফলে দুটো হচ্ছে আইসোটোনিক হলো কিন্তু মেডুলারি ইন্টারস্টিশিয়াম আগের থেকে হাইপো হয়ে গেল আর এটা হচ্ছে হাইপার হয়ে গেল. Again this hypertonic fluid enters ascending limb of loop of Henle. তাহলে আগে হচ্ছে একদমই কিন্তু হাইপারটোনিক ছিল না, আগে হচ্ছে 300 মিলি অসমোল পার কেজি যেটা অসমোটিক অসমোলালিটি সেই রকমই ফ্লুইড ঢুকেছিল, কারণ ওখানে কোনো রিঅ্যাবজর্পশন হয়নি প্রথমবারে. সেকেন্ডবারে কি হলো ওখানে রিঅ্যাবজর্পশন হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে হাইপারটোনিক হয়ে গেল, ফলে যেটা ডিসি ওপরে যেটা অ্যাসেন্ডিং এ ঢুকছে সেটাই হাইপার ঢুকছে, ফলে এখানে গিয়ে আরো হাইপার হয়ে গেল. এবার আবার যেটা ঢুকলো সেটা আবার হাইপার ঢুকলো, এইভাবে কি হবে সেখানে একটা মাল্টিপ্লিকেশন প্রসেস চলতে থাকলো. এগেন দিস হাইপারটোনিক ফ্লুইড এন্টার্স অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি. Here again cycle repeat and again medullary interstitium become hypertonic. আবার হাইপারটোনিক, যেটা 400 হয়েছিল সেটা এবারে 600 হয়ে গেল. 600 যখনই হলো যখনই আবার ফিল্টারটা ঢুকলো তখনই ওটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য আগে যেটা হাইপারটোনিক করেছিল তার থেকে এটা বেশি আরো হাইপারটোনিক হলো, কারণ আরো ওয়াটার টেনে নিল, এটার অসমোলারিটি যেহেতু আগের থেকে আবার বেড়ে গেছে, ফলে এটা কি হলো আবার বেশি হাইপারটোনিক হয়ে গেল. এইভাবে কি হবে মাল্টিপ্লিকেশন প্রসেস চলতে থাকবে এবং যতক্ষণ এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে 1200 মিলি অসমোল পার কেজি হবে অসমোলারিটি, ততক্ষণ কিন্তু এই মাল্টিপ্লিকেশন প্রসেস চলতে থাকবে.
Thus, the osmolality of medulla becomes more and more with repeating cycling. More and more হতে থাকবে. As new fluid osmolality 300 milliosmol per kg enters from PCT to upper part of descending limb of loop of Henle, thus the upper part of medulla also become less osmolarity than deep part. এবারে কি হচ্ছে, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের ওইভাবে প্রসেসটা হতে 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 পুরো মেডুলাটাই কিন্তু আমাদের মনে করো 1200 মিলিঅসমোল পার কেজি হয়ে গেল। কিন্তু কি দেখা যায়, এই যে আমাদের যে পিসিটিতে তো কোনো রকম আইসোটোনিক্যালি সেখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে, অর্থাৎ ওয়াটারও হচ্ছে সলিউটও হচ্ছে। ফলে কি হয় যে আমাদের ফিল্ট্রেটটা আমাদের এই ডিসেন্ডিং লিম্বে ঢোকে প্রথম পার্টটায়, সেখানে কিন্তু তার অসমোলারিটি সব সময় 300ই থাকে। সেই জন্য ওই যে আপার পার্টের সাথে যে মেডুলাটা থাকবে সেখানে কিন্তু একটু কম হবে আমাদের অসমোলারিটি, তার নিচে যেটা থাকবে আরেকটু হচ্ছে বেশি হবে, তার নিচে আরেকটু বেশি হবে, এইভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যায়। আবার যদি আমি এই দিকটাকে ভাবি, তাহলে সেই একইভাবে যখন হচ্ছে মনে করো অ্যাসেন্ডিং লিম্বটা উঠছে, অ্যাসেন্ডিং লিম্ব যখনই উঠছে এখান থেকে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম বেরোতে থাকছে, ফলে এটা আস্তে আস্তে হাইপোটোনিক হতে থাকছে। তাহলে কি হবে, আমাদের প্রথমের দিকে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম বেশি বেরোচ্ছে, তারপর আস্তে আস্তে অল্প অল্প বেরোচ্ছে, ফলে কি হচ্ছে এই যে নিচের দিকের অংশটা মেডুলা সেটা হচ্ছে বেশি osmolarity হয়ে যাচ্ছে, ফলে একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। Again in ascending limb also fluid become hypoosmotic as it goes upward. যত উপরে যাচ্ছে hypoosmotic হয়েছে এবং তার আইসোটোনিক্যালি এটাও hypoosmotic হয়ে যাচ্ছে মেডুলাটা। Thus a vertical increasing osmotic gradient is seen in medulla region. এইভাবে একটা vertical increasing একটা osmotic gradient দেখা যাচ্ছে, যেটা হচ্ছে 300 থেকে 1200 মিলিঅসমোল পার কেজি। এই যে প্রসেসটা মানে এইভাবে হচ্ছে পুরো প্রসেসটা চললো আমাদের, মানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে কিভাবে অসমোটিক গ্রেডিয়েন্টটা তৈরি হলো সেটা হচ্ছে এইভাবে, কাউন্টার কারেন্ট মেকানিজম। বোঝা গেল? এবার আসছে রোল অফ ইউরিয়া, অর্থাৎ দেখো এখানে আমাদের পুরো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন প্রসেস পড়ানোর পরে পড়েছে রোল অফ ইউরিয়া, এবং সেখানে বলেছে দেখো আউট অফ 1200 মিলিঅসমোল অফ অসমোলারিটি ইন দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য মেডুলা অ্যাবাউট 600 মিলিঅসমোল পার কেজি অফ দ্য অসমোলারিটি ইজ ডিউ টু ইউরিয়া। ইউরিয়ার জন্য 600 মতো হয়ে থাকে, যেটা ডিপেস্ট পার্টে হয়। তাহলে ডিপেস্ট পার্টে এখানে দেখো আমি লিখে রেখেছি অ্যাট দ্য ডিপ পার্ট অফ দ্য মেডুলা অসমোলারিটি বিকামস 1200 অসমোল পার কেজি। আউট অফ 1200 অসমোল পার কেজি মিলিঅসমোল হবে সবই, অ্যাবাউট 600 মিলিঅসমোল পার কেজি উইল বি কন্ট্রিবিউটেড বাই ইউরিয়া। ইউরিয়া রিসাইক্লিং ফ্রম ইনার মেডুলারি ইন্টারস্টিশিয়াম থিন সেগমেন্ট অফ দ্য, তাহলে ইনার মেডুলারি ইন্টারস্টিশিয়াম থেকে হচ্ছে থিন সেগমেন্ট অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, তারপর হচ্ছে থিক সেগমেন্ট, সেখান থেকে ডিসিটির হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্টের কর্টিক্যাল পার্ট, আউটার মেডুলারি পার্ট, তারপর হচ্ছে ইনার মেডুলারি পার্ট। সেই ইনার মেডুলারি পার্ট থেকে হচ্ছে ইউরিয়া কিন্তু অ্যাবজর্পশন হতে পারে। ইনার মেডুলারি পার্ট অফ দ্য কালেক্টিং ডাক্ট মেডুলারি ইন্টারস্টিশিয়াম, আবার মেডুলারি ইন্টারস্টিশিয়ামে ফিরে এলো। DCT and cortical and outer medullary collecting duct ADH induce water reabsorption but urea permeability is low, ফলে কি হয় ইনার মেডুলারি কালেক্টিং ডাক্টে ইউরিয়ার কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে যায়। এর ফলে কি হয়, বাই ইনফ্লুয়েন্স অফ এডিএইচ ইউরিয়া এন্টার্স ইনটু দ্য মেডুলারি ইন্টারস্ট। যখন কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেল তখন এডিএইচ এর প্রভাবে সেটা কি হলো, অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইউরিয়াটা বাইরে বেরিয়ে এলো। Medullary interstitium. Thus, urea play a important role to produce high osmotic gradient and in the deeper part of the medulla. তাহলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি করে হলো সেটা বোঝা গেল, অর্থাৎ কিভাবে গ্রেডিয়েন্টটা তৈরি হলো। এবার আসছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, অর্থাৎ কিভাবে এই গ্রেডিয়েন্টটা মেনটেন থাকবে সেটা জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে ভাসারেকটা কি, এবং তারপর তার ফাংশন জানতে হবে, এবং তারপর অনেক কিছু জানতে হবে। সেটা কি, ভাসারেকটা হচ্ছে আমাদের যে জাক্সটা গ্লোমেরুলার যে নেফ্রন জানি তার যে ইফারেন্ট আর্টেরিয়ালসটা, সেই ইফারেন্ট আর্টেরিয়ালস নেমে গিয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিজ তৈরি করে, এবং যে লুপস অফ হেনলি আছে সেই লুপস অফ হেনলি হচ্ছে প্যারালালি হচ্ছে একটা ব্লাড ভেসেলস, সেটাকে বলছি ভাসারেকটা। runs with loop of Henle reach to the apex of the renal pyramid অবধি যায়, এবং তারপর কি হয় টার্ন ব্যাক ফ্রম হেয়ার পিন লুপ স্ট্রাকচার থেকে আবার ফ্রম ব্যাক চলে যায়, অ্যাসেন্ড আপওয়ার্ড রিচ কর্টিকো মেডুলারি জাংশন, মানে এলো এসে রেনাল পিরামিডের হচ্ছে অ্যাপেক্স অবধি এলো, এসে আবার হচ্ছে উপরের দিকে গিয়ে কর্টিকো মেডুলারি যে জাংশন সেখানে চলে গেল।
এর ফাংশনটা কি? ফাংশন হচ্ছে মেনটেন মেডুলারি ইন্টারস্টিশিয়াম অসমোলালিটি গ্রেডিয়েন্ট। এই যে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যে অসমোলালিটি গ্রেডিয়েন্টটা তৈরি হলো সেটাকে মেনটেন করে। এবারে এটার কিছু ক্যারেক্টার আছে। কি কি ক্যারেক্টার যেগুলো আমাদের মেনটেন অফ অসমোটিক গ্রেডিয়েন্টের কাজে লাগে? এটা যত হচ্ছে ডিপারে আসতে থাকে তত ব্লাড ফ্লো রেটটা কিন্তু স্লো হতে থাকে। আর একটা কি? কমপ্লিটলি পারমিয়েবল টু ওয়াটার অ্যান্ড সলিড। ওয়াটার এবং সলিড কমপ্লিটলি পারমিয়েবল, পুরো জায়গাটাতেই পারমিয়েবল থাকে। এবারে হচ্ছে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখো, যখন সেটা নিচের দিকে নামতে থাকে অ্যাজ দে গো ডিপার, কি হয় পাশে যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম সেটা তো আস্তে আস্তে বাড়তে থাকছে অসমোলালিটি, তাহলে এটারও অসমোলালিটি বাড়াতে হবে, তবেই সেই দুটো হচ্ছে মেনটেন থাকবে। ফলে কি হয়? সলিউট অ্যান্ড রিসিভ সলিউট, সলিউট হচ্ছে সেটাতে ঢুকতে থাকে এবং কি হয়? ওয়াটার সেটাতে বার করতে থাকে। ফলে কি হয়? ভিতরটা একটু হাইপারটোনিক হয়, বাইরেটা হাইপোটোনিক হয়, হয়ে হয়ে মেনটেন হয়ে যায়। দাস মেনটেন অসমোলালিটি গ্রেডিয়েন্ট। এগেন when they turn back as gradually medullary interstitium osmolality becomes low হতে থাকে যত উপরের দিকে উঠবে, as go upward thus they receive water হচ্ছে রিসিভ করতে থাকে, ফলে কি হয়? হাইপোটোনিক হতে থাকে and gives up সলিউটকে বার করে দেয়, ফলে কি হয়? গ্রেডিয়েন্টটা মোটামুটি মেনটেন রয়ে যায়। এটাই হয়ে গেল আমাদের কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। এবার তো আমরা সবই জানলাম, এবার আমাদের জানতে হবে কনসেন্ট্রেশন অফ ইউরিন। এটা একটা জানার জন্য বলছি, আমরা সবটাই জেনে গেলাম যে কিভাবে গ্রেডিয়েন্টটা তৈরি হয়। এবার গ্রেডিয়েন্টটা যখনই তৈরি হয়ে গেল তখন আমরা এডিএইচ হরমোনের মাধ্যমে আমরা যেমন খুশি মানে ইউরিনটাকে ডাইলিউটও করতে পারবো, কনসেন্ট্রেটও করতে পারবো। যদি মনে করো সাবজেক্টটা ডিহাইড্রেটেড হয়ে আছে, তার ওয়াটার হচ্ছে নেই বডিতে, তখন কি হবে? দ্য প্লাজমা অসমোলারিটি ইনক্রিজড হয়ে যাবে। ওয়াটার নেই মানে অসমোলারিটি বেড়ে গেল, ফলে কি হবে? আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে যে অসমো রিসেপ্টরগুলো আছে সেগুলো স্টিমুলেট হয়ে গেল। দিস কজ রিফ্লেক্স সিক্রেশন অফ এডিএইচ, পস্টেরিয়র পিটিউটারি থেকে এডিএইচ হরমোন বেরিয়ে গেল। এডিএইচ হরমোন গিয়ে কি করলো? কালেক্টিং ডাক্টে ভি2 রিসেপ্টরে হচ্ছে অ্যাক্ট করলো, করে কি হলো? সিএমপি যে মানে আমাদের সাইক্লিক অ্যাডিনোসিন যে মোনোফসফেট ইজ অ্যাক্টিভেটেড বায়া এ জি প্রোটিন, এবং লাস্ট শেষমেশ কি হলো? অ্যাকোপোরিন 2 হচ্ছে সেখানে ইনসার্ট হলো এবং ওয়াটার হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেল। এইভাবে দিস হেল্পস ইন রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার। দ্য হাইপার অসমোলারিটি মেডুলারি ইন্টারস্টিশিয়াম ড্রজ ইন ওয়াটার ফ্রম দ্য কালেক্টিং ডাক্ট অ্যান্ড ইউরিন ইজ কনসেন্ট্রেটেড। এখানে যেহেতু হাইপার অসমোলারিটি ছিল, তাই কিন্তু ওয়াটারটা আমাদের অ্যাবজর্বড হলো কিসের মাধ্যমে? এডিএইচ সিক্রেশনের মাধ্যমে। যদি ওই যে গ্রেডিয়েন্টটা সেটা যদি না থাকতো তাহলে হাজারো এডিএইচ বেরোলেও কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন হতো না। Thus body water is preserved with an aim to correct the dehydration. এইভাবেই হচ্ছে আমাদের যে বডিতে ডিহাইড্রেশনটা হলো সেটাকে আমরা কারেক্ট করে ফেলতে পারলাম। এবারে আছে ডাইউরেসিস। ডাইউরেসিস ব্যাপারটা কি? আমার এখানে পুরোটাই লেখা আছে। দ্য কন্ডিশন ওয়্যার দ্য সাবজেক্ট এক্সক্রিট এ লার্জ ভলিউম অফ ইউরিন ইজ নোন অ্যাজ ডাইউরেসিস। মানে যখন একটা সাবজেক্ট অনেক পরিমাণে ইউরিন সিক্রেট করবে তখন হচ্ছে ডাইউরেসিস। In hypovolemic condition, excess water is present in the body. হাইপারভলমিক, যখন হচ্ছে হাইপারভলমিক কন্ডিশন তখন হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার বডিতে আছে। নো স্টিমুলেশন অকার্স ইন অসমো রিসেপ্টর প্রেজেন্ট ইন, এটা হচ্ছে পস্টেরিয়র পিটিউটারি হবে, মানে হাইপোথ্যালামাসে যে অসমো রিসেপ্টর আছে সেখানে কোনো রকম স্টিমুলেশন হবে না, ফলে পস্টেরিয়র পিটিউটারি থেকে এডিএইচ সিক্রেশন হবে না। ওয়াটার ইজ নট অ্যাবজর্বড ইন দ্য কালেক্টিং ডাক্ট, ফলে কি হবে? ডাইউরেসিস অকার উইচ হেল্প টু এক্সক্রিট এক্সেস অফ ওয়াটার। এবারে ডাইউরেসিসের মধ্যে অসমোটিক ডাইউরেসিসটা কি? সেখানে হচ্ছে আমাদের জানতে হবে যখন হচ্ছে এই যেখানে পুরো দেখো লেখাই আছে, ছক ছক করে লেখা আছে, পুরো এই জিনিসই যদি তোমরা পরীক্ষায় তুলে দিতে পারো ভালো নাম্বার পাবে আশা করছি। ইনক্রিজ কোয়ান্টিটি অফ সলিউট ইনক্রিজ অসমোলালিটি ইন ইউরিন, অর্থাৎ যখন সলিউটের কোনো কারণে ইনক্রিজ হয়ে গেছে কোয়ান্টিটি তখন কি হবে? অসমোলালিটি ইন ইউরিনটা এক্সেস হয়ে যাবে। এইটাকে মেনটেন করার জন্য এক্সেসিভ ওয়াটার লস ডিউ টু হাই অসমোলারিটি ডাইউরেসিস অকার হয়ে যাবে। এটা কি বলছি? অসমোটিক ডাইউরেসিস। এটা কখন কখন হয়? ইনফিউশন অফ ম্যানিটলে হয়, ডাইরেক্ট ইউরিন দিয়ে হচ্ছে বেরিয়ে যায়, অসমোলারিটি মেনটেন করা যায়। এটা হচ্ছে ডাইরেক্ট মানে ম্যানিটল হচ্ছে ইনজেক্ট করা হলো, সেটা হচ্ছে ডাইরেক্ট বেরিয়ে গেল এবং তার সঙ্গে কিছু পরিমাণ ওয়াটারও বেরিয়ে গেল, কারণ ম্যানিটল যখন ইউরিনে প্রেজেন্ট আছে অসমোলারিটি স্বাভাবিকভাবে একটু বেড়ে যাচ্ছে, সেই অসমোলারিটিকে মেনটেন করার জন্য ওয়াটারও বেশি পরিমাণে বের হচ্ছে। এরপর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসে কি হয়? হাইপার গ্লাইসেমিয়া দেখা যায়, প্লাজমা গ্লুকোজ ক্রস রেনাল থ্রেশহোল্ড, রেনাল থ্রেশহোল্ডটাকে প্লাজমা গ্লুকোজ লেভেলটা হচ্ছে পেরিয়ে যায়,
ফলে কি হয়, গ্লুকোজ হচ্ছে আমাদের ইউরিনে চলে আসে। ইউরিনে যখনই চলে এলো সেটা অসমোলারিটি বাড়িয়ে দিল, ড্রজ ওয়াটার অ্যালং ইট, এর ফলে ডাইইউরেসিস দেখা দিল। এবার হচ্ছে মেন যে ফ্যাক্টরটা, মানে যেটা হচ্ছে মেন পাথওয়ে, যেটা আমি এখানে অল্প অল্প বললাম, সেটাই হচ্ছে এখানে আরেকবার আমি লিখে দিয়েছি কি, ইনক্রিজ কোয়ান্টিটি অফ সলিউট, অসমোলারিটি ইনক্রিজ, রিটেন্স ওয়াটার ইন পিসিটি as presence of water along with osmotic particle is obligatory. অব্লিগেটরি ওয়েতে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছিল যখন সলিউটগুলো অ্যাবজর্পশন হচ্ছিল, তাই এখানে যখন সলিউট যখন পিসিটিতে আছে তখন এখানেও কিন্তু ওয়াটার অব্লিগেটরি সেখানে প্রেজেন্স থাকতে হবে। ফল অফ Na+ কনসেন্ট্রেশন অ্যাজ ওয়াটার ইজ প্রেজেন্ট হিয়ার ইন এক্সেস অ্যামাউন্ট। যেহেতু ওয়াটার এখানে মানে পার্টিকেলস বেশি ছিল, ফলে সেই জন্য ওয়াটার আছে, এবং ওয়াটার যেহেতু বেশি আছে, Na+ এর যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ফল হয়ে যাচ্ছে। Na+ এর কনসেন্ট্রেশন যখনই ফল হয়ে যাচ্ছে লিউমেনে, তখন কিন্তু আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা ছিল পিসিটিতে সেটা থাকছে না, ফলে Na+ রিঅ্যাবজর্পশন ইজ ডিক্রিজড হয়ে যাচ্ছে পিসিটিতে। এই যখন Na+ রিঅ্যাবজর্পশন ডিক্রিজ হয়ে গেল, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অলসো ডিক্রিজ। মোর Na+ অ্যান্ড ওয়াটার হচ্ছে মানে আমাদের মোর Na+ অ্যান্ড ওয়াটার হচ্ছে আমাদের এতে রয়ে গেল লিউমেন স্বাভাবিক অবস্থা থেকে। রিঅ্যাবজর্পশন অফ H2O ইজ ডিক্রিজ হয়ে গেল H2O। এরপরে হচ্ছে কি হচ্ছে দেখো, reabsorption of Na+, K+, Cl- are decreased due to reduced concentration. আবার যে সেই থিক অ্যাসেন্ডিং যে লিম্ব অফ লুপ অফ হেনলি, সেখানেও তো Na+ অ্যাবজর্পশন হচ্ছিল, সেখানেও কি হবে, সেখানেও যেহেতু কনসেন্ট্রেশন কমে গেছে ওয়াটার থাকার জন্য লিউমেনে Na+ এর কনসেন্ট্রেশন, তাই সেখানেও হচ্ছে আমাদের সোডিয়ামের Na+, K+, Cl- এগুলো অ্যাবজর্পশন হচ্ছে না, ফলে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে অসমোটিক গ্রেডিয়েন্টটা কিন্তু ফর্ম হচ্ছে না, অর্থাৎ কাউন্টার কারেন্ট যে মাল্টিপ্লায়ার মেকানিজম সেটা হচ্ছে না, ফলে গ্রেডিয়েন্টটাও কিন্তু হচ্ছে রিডিউসড করে যাচ্ছে, অসমোলারিটি অফ মেডুলারি ইন্টারস্টিশিয়াম সেটাও রিডিউস করে যাচ্ছে, ফলে কি হচ্ছে, H2 ইজ অলসো নট অ্যাবজর্ব ফ্রম DCT as it also depend on osmotic gradient. DCT থেকেও H2 অ্যাবজর্ব হচ্ছে না, এবং যে আমাদের ডিসেন্ডিং লিম্ব থেকে H2 অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল সেটাও হচ্ছে না, কোনো রকম ভাবেই আমাদের H2 অ্যাবজর্ব কিন্তু হচ্ছে না, এমনিও হচ্ছে না, আবার সোডিয়ামের সাথে যেটা হয় সেটাও হচ্ছে না। এখানে আমি একটা ছোট করে দিয়ে দিয়েছি, পার্টিকেলস বাড়ছে, অসমোটিক কনসেন্ট্রেশন বাড়ছে, H2O রিটেন হচ্ছে, Na+ কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এবং কমে যাচ্ছে বলে ঠিক অ্যাসেন্ডিং Na+ অ্যাবজর্পশন হয়নি, মেডুলারি অসমোটিক কনসেন্ট্রেশন হচ্ছে কমে গেল, H2 অ্যাবজর্পশন হচ্ছে না, ফলে ঠিক ডিসেন্ডিং লিম্ব এবং কালেক্টিং নাকটা H2 অ্যাবজর্পশন হচ্ছে, আর Na+ এর অ্যাবজর্পশন হয়নি পিসিটিতে, ফলে H2 অ্যাবজর্পশনও হয়নি, ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে H2O কিন্তু আমাদের যে ডাক্ট আছে মানে পিসিটি ডিসিটি এগুলো থেকে অ্যাবজর্ব হতো সেটা কিন্তু হচ্ছে না, ফলে আমাদের ইউরিনে H2O পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং তাকেই আমরা বলছি ডাইইউরেসিস। ওকে, থ্যাংক ইউ।